Hello everyone, welcome to English Tutorials channel. আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর একটি লিটারারি পিস নিয়ে আলোচনা করব। টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থস ফেমাস পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কবিতাটির লাইন বাই লাইন বেঙ্গলিতে মিনিংয়ের সাথে সাথে আমরা কবিতাটির এক্সপ্লেনেশনও জানব এবং তার সাথে জানব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী কী রেটোরিক্যাল ডিভাইস কীভাবে এবং কেন এই কবিতায় ইউজ করেছেন। তবে আমাদের কবিতা সম্পর্কে ডিটেল ডিসকাশনে যাওয়ার আগে আই থিঙ্ক উই শুড নো অ্যাবাউট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন ইংলিশ লিটারেচারের অন্যতম শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন, যিনি ইংলিশ লিটারেচারের রোম্যান্টিক মুভমেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। রোম্যান্টিক মুভমেন্ট বা রোম্যান্টিক এরা 1800 শতকের শেষ দিকে ইউরোপিয়ান কান্ট্রিজগুলিতে শুরু হয় এবং এই মুভমেন্টটি তার পিকে পৌঁছয় ওই 1800 থেকে 1890 সালের মধ্যে। এই মুভমেন্টের চিন্তাভাবনা বা ধ্যান ধারণাই ছিল আর্টিস্টিক, মিউজিক্যাল, কালচারাল এবং নেচারকে ঘিরে। এদেরকে নিয়ে ডেসক্রাইব করে এদেরকে গ্লোরিফাই করাই ছিল রোম্যান্টিক মুভমেন্টের মুখ্য উদ্দেশ্য। তখনকার দিনের বা এই মুভমেন্টের যাবতীয় কবিতা বা সাহিত্যিক সৃষ্টিগুলোও কিন্তু এই টপিক বা এই থিমকে ওরিয়েন্ট করেই গড়ে উঠেছিল। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে সাথে রোম্যান্টিক মুভমেন্টের আরও কিছু বিখ্যাত মানুষের নাম আজকে না বললেই নয়, এবং তাদের মধ্যে তোমরা এদের নাম অনেকেই হয়তো জানো। অ্যাজ ফর এক্সাম্পল জন কেটস, স্যামুয়েল টেলর কোলরিজ, পার্সি বেশি শেলি, রবার্ট ব্রাউনিং ইত্যাদি ইত্যাদি। এরাও কিন্তু ছিলেন রোম্যান্টিক মুভমেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, এবার তাহলে আমরা একটু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে জেনে নিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আমি আগেই বললাম যে তিনি রোম্যান্টিক মুভমেন্টের একজন অত্যন্ত ইম্পর্ট্যান্ট একজন কবি ছিলেন, যার কবিতা বা যার কবিতার দর্শন বা যার ফিলোসফি পুরোপুরি ছিল নেচারকে ঘিরে, অর্থাৎ প্রকৃতিকে ঘিরে। তাকে বলা হতো হি ইজ দ্য পায়োনিয়ার অফ নেচার পোয়েট্রি, হি ইজ দি প্রিস্ট অফ নেচার, হাই প্রিস্ট অফ নেচার। অর্থাৎ তিনি প্রকৃতিকে শুধুমাত্র ভালোবাসতেন তাই নয়, তিনি প্রকৃতিকে উপাসনা করতেন। প্রকৃতির যা কিছু সুন্দর দ্রব্য, যা কিছু সুন্দর বস্তু, সেটি একটি ফুল হোক, গাছ হোক, নদী হোক, পাহাড় হোক বা কোনো একটা ভ্যালি এরিয়া হোক, সব কিছুকেই তিনি অত্যন্ত সুন্দরভাবে তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তবে তার কবিতার আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ সাইড হলো যে তার কবিতায় শুধুমাত্র যে প্রকৃতির বর্ণনা আছে তা নয়, তার সাথে একটি অত্যন্ত সিরিয়াস একটা ফিলোসফি বা ডক্ট্রিনও কিন্তু তার কবিতার মধ্যে আমরা খুঁজে পাই, এবং সেই ফিলোসফিক্যাল ডক্ট্রিনটির নাম হলো প্যানথেইজম। প্যানথেইজম বলতে বোঝায় বা প্যানথেইজম তত্ত্বটি আমাদেরকে বলে যে সেই বিশ্বাসের কথা, যে বিশ্বাস কোনো একজন ব্যক্তি রাখেন যে বা তিনি মনে করেন যে প্রকৃতির প্রত্যেকটা অবজেক্ট, সেটা একটা ফুল হোক, পাথর হোক, গাছ হোক, পাহাড় হোক, নদী হোক, হ্রদ হোক, প্রত্যেকটা বস্তুর পিছনে ঐশ্বরিক একটি এক্সিস্টেন্স বা অস্তিত্ব রয়েছে। অর্থাৎ সোজা কথায় তারা মনে করতেন বা এই প্যানথেইজম ফিলোসফি আমাদেরকে বলে যে প্রকৃতির প্রত্যেকটা বস্তুর পেছনেই কিন্তু স্বয়ং ঈশ্বর অবস্থিত, স্বয়ং ঈশ্বরের উপস্থিতি রয়েছে। এবং এই প্যানথেইজম ওয়ার্ডসওয়ার্থ তার কবিতায় প্রত্যেকটি কবিতাতেই ব্যবহার করেছেন। এই তত্ত্ব বা এই ধারণা বা এই বিশ্বাস তার কবিতার মাধ্যমে আমরা খুঁজে পাই। শুধুমাত্র প্যানথেইজম যে বলে যে প্রকৃতির প্রত্যেকটা বস্তুর পেছনে ঐশ্বরিক সত্তা বর্তমান, শুধু তাই নয়, ওয়ার্ডসওয়ার্থ মনে করতেন, প্লাস এই প্যানথেইজম থিওরিও আমাদেরকে বলে যে ব্যক্তিগত জীবনে আজকে আমরা সাধারণ মানুষেরা প্রত্যেকেই কোনো না কোনো সমস্যায় জর্জরিত, প্রত্যেকেই বিভিন্ন রকমের প্রবলেমস, কষ্ট, সাফারিংয়ের মধ্যে রয়েছি, এবং আমরা নির্বোধ বা মূর্খের মতন সবসময় চেষ্টা করি যে আমাদের এই যাবতীয় দুঃখ, কষ্ট, মানসিক যন্ত্রণা আমরা কোনো রকম মেটেরিয়ালিস্টিক জিনিসের দ্বারা বা অ্যাকোয়ার করে সেটিকে নিয়ে আমরা ভুলে যাব, কিন্তু সেটা কিন্তু কোনো দিন সম্ভব হয় না। বেসিক্যালি ওয়ার্ডসওয়ার্থ মনে করতেন যে একজন ব্যক্তি, একজন ইন্ডিভিজুয়াল তার নিজের যাবতীয় দুঃখ, কষ্ট, যন্ত্রণা তখনই ভুলে যেতে পারে, তখনই সে তার নিজের মনকে শান্ত করতে পারে যদি সেই ব্যক্তিটি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে। এবং তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন প্যানথেইস্টিক ফিলোসফির কারণে যে প্রকৃতির মধ্যে ঈশ্বর স্বয়ং বিরাজমান। তাই একজন ব্যক্তি যদি প্রকৃতির সৌন্দর্যের প্রতি নিজেকে উৎসর্গ করে, প্রকৃতির কাছে নিজেকে সঁপে দেয়,
তাহলেই একমাত্র সেই ব্যক্তিটি তার নিজের যাবতীয় মানসিক যন্ত্রণা বা প্রবলেমস বা সাফারিংয়ের কথা ভুলে যেতে পারে। তো আজকে আমাদের আপন ওয়েস্টমিনস্টার কবিতাতেও আমরা সেই প্যান্থেইস্টিক ফিলোসফি কোথায় রয়েছে বা কিভাবে রয়েছে সেটাও আমরা জানব। আমরা জানব কি কি রেটোরিক্যাল ডিভাইসেস অর্থাৎ কি কি অলংকার কবি এই কবিতায় ব্যবহার করেছেন। তবে তার আগে আরেকটা কথা জেনে নাও যে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই যে টাইটেলটি বা শিরোনামটি, এটি কিন্তু কবিতার টাইটেল, অ্যাকচুয়াল টাইটেল নয়। এই কবিতাটির অ্যাকচুয়ালি কোনো টাইটেলই নেই। কবিতাটি লেখা হয় 1802 সালের সেপ্টেম্বর মাসে। ওয়ার্ডসওয়ার্থ একদিন ভোরবেলায় তার বোন ডরোথিকে নিয়ে ফ্রান্সে যাবার উদ্দেশ্যে রওনা দেন। তো ফ্রান্সে যেতে গেলে তখনকার দিনে ঘোড়া গাড়ি করে যেতে হতো। তো ফ্রান্সে যেতে গেলে ডোভার নামক একটি জায়গা থেকে গাড়ি চেঞ্জ করতে হতো এবং সেই লন্ডন শহর থেকে ডোভারে যাওয়ার জন্য ওয়েস্টমিনস্টার ব্রিজটি ব্যবহার করতে হতো। ওয়েস্টমিনস্টার ব্রিজ এখনও লন্ডনে অবশিষ্ট রয়েছে এবং অন্যতম ইম্পর্ট্যান্ট একটা ব্রিজ এবং অন্যতম সেরা ট্যুরিস্ট অ্যাট্রাকশনসগুলির মধ্যে একটি। তো সেই ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে যাবার সময় সবে ভোর হয়েছে, সেই সময়টা ওয়ার্ডসওয়ার্থের চোখ পড়ে ব্রিজের ওপর থেকে লন্ডন শহরটির দিকে। অ্যাট ওয়ান্স তিনি ভীষণভাবে মুগ্ধ হয়ে যান লন্ডন শহরের দৃশ্যটি দেখে। মাইন্ড ইট, আমরা 1800 সালের বা 1800 শতকের লন্ডন শহরের কথা বলছি, আজকালকার লন্ডন শহরের কথা নয়। আজকে লন্ডন শহরে যেরকম সিটি স্কাই স্ক্র্যাপার্স রয়েছে, বড় বড় বিল্ডিংস, বড় বড় শহর, বড় বড় বাড়িঘর, রাস্তাঘাট, তখনকার দিনের লন্ডন কিন্তু সেরকম ছিল না। ইট ওয়াজ প্রিটি ক্লামজি, ইট ওয়াজ প্রিটি ক্রাউডেড একটা এরিয়া ছিল। তো সবসময় একটা ঘিঞ্জি জনবহুল এলাকা। কিন্তু ফলে কিন্তু যখন সকালবেলা তিনি ব্রিজের ওপর থেকে লন্ডন শহরটিকে দেখেন, তিনি ওই সকালের আলোয়, সকালের প্রথম সূর্যের রশ্মির ছটায় লন্ডন শহরটিকে উদ্ভাসিত হতে দেখে লন্ডন শহরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান। তিনি সেই সময় ওই ব্রিজের ওপরে নিজের গাড়িটি দাঁড় করান এবং ওখানে বসেই এই কবিতাটি তিনি লেখেন। তো যেহেতু কবিতাটি ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে বসে লেখা হয়েছিল এবং যেহেতু কবিতাটির অ্যাকচুয়ালি কোনো টাইটেল ওয়ার্ডসওয়ার্থ দিয়ে যাননি, তাই কবিতাটির টাইটেল আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দেওয়া হয়েছিল পরবর্তীকালে আমাদের সিলেবাসে ইনক্লুড করবার সময়। তাহলে বেসিক্যালি এই কবিতাটি কি না, বেসিক্যালি এই কবিতাটি লন্ডন শহরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার সেই শহরের সম্পর্কে অর্থাৎ সেই লন্ডন সিটি সম্পর্কে কবির একটি বর্ণনা। তাহলে আমরা একটু আগেই জেনেছি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন নেচার পোয়েট। তার কবিতায় পুরোপুরি নেচার অর্থাৎ প্রকৃতি প্রিডমিনেন্ট একটা রোল প্লে করে এসছে। কিন্তু একটা শহর, তাকে তো আমরা নেচারের একটা পার্ট হিসেবে বা নেচার একটা অবজেক্ট হিসেবে ধরতে পারি না। তাহলে কি ওয়ার্ডসওয়ার্থ নেচার ছাড়াও অন্য কোনো বিষয়ের কবিতা লিখেছেন? হ্যাঁ, খানিকটা হলেও এই কবিতাতে অন্তত ওয়ার্ডসওয়ার্থ নেচারকে ছেড়ে বেরিয়ে এসে অন্য একটি সাবজেক্টের ওপরে কবিতা লিখেছেন। বাট দ্য সেম টাইম একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট কিন্তু এই কবিতার মধ্যে লুকিয়ে রয়েছে, যে যদিও একটি শহর নেচারের মধ্যে বা নেচারের একটা পার্ট হতে পারে না, অ্যাট দ্য সেম টাইম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু এই লন্ডন সিটিটাকে একটা নেচারের পার্ট হিসেবেই ডেসক্রাইব করেছেন। তাহলে এইবার আমরা কবিতাটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন যাব, বেঙ্গলি মিনিং জানবো। তবে তার আগে যদি তোমাদের কারুর কাছে এই মুহূর্তে টেক্সট থেকে থাকে, তাহলে টেক্সটটা তোমরা একটু নিয়ে নাও ভিডিওটিকে পজ করে। আমি যখন কবিতাটি রিড আউট করবো, এক্সপ্লেনেশন দেবো, তার সাথে সাথে যদি তোমরাও টেক্সটটা দেখতে থাকো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বলে আমার মনে হয়। সো ভিডিওটিকে পজ করে একটু টেক্সটটা নিয়ে নাও, দিস মাই রিকোয়েস্ট টু ইউ। ওকে, তাহলে এবার আমরা আমাদের টেক্সটটা পড়া শুরু করি। তাহলে টেক্সটটা একটু তোমরা আমার সাথে সাথে দেখো, বা আমি হয়তো এখানে টেক্সটটা একটু একটা ছবি দিয়ে রেখেছি, যদি সম্ভব হয় তো সেটাকেও ফলো করতে পারো, ইটস ইউর উইশ। ওকে, সো কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, নিচে লেখা রয়েছে দেখো, সেপ্টেম্বর 3, 1802, অর্থাৎ 1802 সালের 3রা সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে বসে এই কবিতাটি লেখা হয়েছিল। দিস ইজ নট দি অ্যাকচুয়াল টাইটেল অফ দ্য পোয়েম। আমি আগেই বলেছি যেহেতু টাইটেল ওয়ার্ডসওয়ার্থ দিয়ে যাননি, তার জন্য এই যেহেতু এই অকারেন্সটাকে বা এই সিচুয়েশনটাকেই টাইটেল হিসেবে ব্যবহার করা রয়েছে। এবারে চলে এসো মেন টেক্সটে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর আর এর থেকে সুন্দর কিছু দেখানোর নেই। এর থেকে সুন্দর দেখানোর কিছু নেই মানে তিনি কার কথা বলছেন? না, তিনি লন্ডন শহরটির কথা বলছেন।
তার দৃষ্টি পড়েছে লন্ডন শহরের ওপরে এবং তিনি শহরের সৌন্দর্য থেকে মুগ্ধ হয়ে বলছেন, পৃথিবীর আর এর থেকে সুন্দর কিছু অফার করবার মতন আমাদের কাছে নেই। দিস ভেরি ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রেটোরিক্যাল ডিভাইস কবি ইউজ করেছেন, সেটি হচ্ছে হাইপারবোল। হাইপারবোল একটা রেটোরিক্যাল ডিভাইস বা বাংলায় যাকে বলে অলংকার। এটিকে ব্যবহার করা হয় যখন বক্তা তার মনের চূড়ান্ত আবেগ, ভালোবাসা প্রকাশ করতে চান। অর্থাৎ একজন ব্যক্তি এমন কিছু আবেগ বা এমন কিছু ইমোশনের কথা বলতে চাইছেন বা প্রকাশ করতে চাইছেন তার পাঠকদের উদ্দেশ্যে, যে ইমোশন বা যে জিনিসটা হয়তো অবাস্তব, যেটা হয়তো কোনোদিন সম্ভব নয়, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের স্টেটমেন্ট ইউজ করা মানে হচ্ছে তিনি রিডার্সদেরকে বলতে চাইছেন যে তিনি কতটা মুগ্ধ, কতটা মুভড হয়েছেন এই দৃশ্য দেখে। বেসিক্যালি লন্ডন শহরের থেকে কি আর কোনো সুন্দর দৃশ্য নেই? আরও অনেক সুন্দর দৃশ্য থাকতেই পারে পৃথিবীর বুকে, বাট হাইপারবোল ইউজ হচ্ছে এটা বোঝানোর জন্য যে ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ সো মুভড বাই দ্য সাইট অফ দ্য সিটি লন্ডন। ওকে, dull would he be of soul who could pass by a sight so touching in its majesty। তিনি বলছেন এমন একজন ব্যক্তির উদ্দেশ্যে, তিনি নিজের স্বগতোক্তি বলতে পারো যে সেই ব্যক্তি যে কিনা অত্যন্ত ডাল, নীরস, যার আত্মা নীরস। এই কথাটি বলবার অর্থ কি না, এমন এক ব্যক্তির কথা ওয়ার্ডসওয়ার্থ বলতে চাইছেন যে যার কোনো সৌন্দর্য বোধ নেই, যার মধ্যে কোনো ইমোশন বা এস্থেটিক সেন্স নেই। যদি এমন কোনো ব্যক্তি থাকেন যার মধ্যে কোনো সৌন্দর্য বোধ বা এস্থেটিক সেন্স নেই বা সেন্স অফ বিউটি নেই, একমাত্র সেই ব্যক্তি এই শহরের দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে এখান থেকে হেঁটে চলে যেতে পারে। এমন একটি দৃশ্য যেটা আমাদের হৃদয়, আমাদের মনকে স্পর্শ করে যায় তার গরিমা, তার মহিমার দ্বারা, তার রাজকীয় রূপের দ্বারা। তাহলে আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এখানে কোন সাইট বা কোন দৃশ্যের কথা হলো না, অ্যাজ ইউজুয়াল লন্ডন শহরের দৃশ্যের কথা হলো। দৃশ্যটি ভীষণভাবে টাচিং, অর্থাৎ এই কথাটির মাধ্যমে ওয়ার্ডসওয়ার্থ বলতে চাইছেন যে এই অপরূপ সৌন্দর্য আমাদের মতন সাধারণ ইমোশনাল ব্যক্তিদের মনকে স্পর্শ করে যায় এবং এই রূপ, তার এই সৌন্দর্য রাজকীয়। দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার, এই শহরটি এখন ডথ হচ্ছে ওল্ড পোয়েটিক ইউজ, যার কমন মডার্ন ইংলিশ হচ্ছে ডাজ। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন দিস সিটি নাও ডাজ, কিন্তু এটা ওল্ড পোয়েটিক ইউজ হিসেবে তিনি ডথ কথাটিকে ব্যবহার করেছেন। তো দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার, তিনি বলছেন যে এই শহরটি এখন একটি পোশাকের মতন পরে রয়েছে বা পরিধান করে রয়েছে দ্য বিউটি অফ দ্য মর্নিং, এই সকালের সৌন্দর্যটিকে। অর্থাৎ কবি সকালের সদ্য ভোর হওয়া বা প্রত্যুষের সৌন্দর্যটাকে তুলনা করলেন এটি পোশাকের ন্যায়, এবং এই পোশাকটি পরে রয়েছে কে না এই শহরটি। তাহলে এখানে আরও একটি রেটোরিক্যাল ডিভাইস ইউজ হলো, সেটি হচ্ছে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন আমরা কখন ইউজ করি বা কাকে বলি না, পার্সোনিফিকেশন বলতে বোঝায় কোনো জড় বস্তুর মধ্যে, কোনো ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে ব্যক্তিসত্তা আরোপ করাকে। অর্থাৎ জড় বস্তুকে যদি আমি এমন কিছু হিসেবে কল্পনা করি যার প্রাণ আছে, তার মানে আমি সেই জড় বস্তুর মধ্যে প্রাণের সত্তা আরোপ করলাম। তাহলে কবি ওয়ার্ডসওয়ার্থ এখানেও ওই শহরটির মধ্যে প্রাণ সত্তা আরোপ করেছেন। কবির কাছে লন্ডন শহরটি কিন্তু শুধুমাত্র একটি জড় বস্তু বা কিছু বাড়ি ঘরের সমষ্টি নেই, তিনি কল্পনা করছেন তার মধ্যে প্রাণ রয়েছে, এবং সেই লন্ডন শহর এখন সকালের সৌন্দর্যটিকে একটি পোশাকের ন্যায় পরিধান করে রয়েছে। অর্থাৎ সকালের সৌন্দর্য পুরো লন্ডন শহরটিকে প্লাবিত করে দিয়েছে, আবৃত করে রেখেছে। সাইলেন্ট, bare, ships, towers, domes, theatres and temples lie। তিনি ব্রিজের ওপর থেকে দেখছেন যে পুরো সিনটা বা পুরো সিনারিওটা, দৃশ্যটি ভীষণভাবে সাইলেন্ট, বেয়ার, উন্মুক্ত। কি উন্মুক্ত, কি সাইলেন্ট না, শিপস, জাহাজ বা নৌকাগুলি, টাওয়ার্স, মিনারগুলি, ডোমস, গম্বুজগুলি, থিয়েটার্স, নাট্যশালাগুলি, অ্যান্ড টেম্পলস বলতে মন্দির নয়, এখানে টেম্পলস বলতে কবি চার্চগুলির কথাই বুঝিয়েছেন।
তাহলে লন্ডন শহরের যাবতীয় অবজেক্টস, শেপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস ভীষণভাবে নিস্তব্ধ এবং উন্মুক্ত। ভীষণভাবে নিস্তব্ধ, তার কারণ অকারেন্স বা সিচুয়েশনটা হচ্ছে সবে ভোর হয়েছে। এখনো পর্যন্ত একটা শহরের জেনারেল হাসল অ্যান্ড বাসল, অর্থাৎ হই হট্টগোল, কর্মচঞ্চলতা এখনো শুরু হয়নি। শহর এখন ঘুমন্ত। যেহেতু তার কর্মচঞ্চলতা শুরু হয়নি, তাই শহরটি ভীষণভাবে এখন নিস্তব্ধ। শহরে যেহেতু কর্মচঞ্চলতাও শুরু হয়নি, তাই শহরে কোনো এই মুহূর্তে ধোঁয়া বা কুয়াশাও নেই। তাই শহরের প্রত্যেকটা স্ট্রাকচার, প্রত্যেকটা বাড়ি ঘর যা কিছু আছে, সব কিছু পরিষ্কারভাবে কবি দেখতে পাচ্ছেন। তাই কবি ইউজ করেছেন ওয়ার্ডটি বা অ্যাডজেক্টিভটি বেয়ার। ওকে, ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। এই সব কিছু সেই বিশাল বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রয়েছে। অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশের নিচে রয়েছে। আনটু, UNTO, আনটু বলতে বেসিক্যালি টু। এই আনটু কথাটি হচ্ছে একটি আর্কেইক ওয়ার্ড। আর্কেইক ওয়ার্ড বলতে এমন একটি ওয়ার্ড যেটির আর বর্তমানে কোনো ব্যবহার নেই। পোয়েটসরা বা পোয়েটিক্যাল ইউজের জন্য এই ধরনের ওয়ার্ডস সাহিত্যিকরা বা কবিরা ব্যবহার করতেন তাদের রচনায়। তো আনটু বলতে বেসিক্যালি প্রিপোজিশন টুকে বোঝায়, আর কিছুই নয়। এটি একটি আর্কেইক ওয়ার্ড। অর্থাৎ কবি দেখছেন যে পুরো লন্ডন শহরটি, যেটি কিনা ভীষণভাবে এখন নিস্তব্ধ, উন্মুক্ত তার যাবতীয় স্ট্রাকচারস নিয়ে, সেটি খোলা প্রান্তরের মাঝে পড়ে রয়েছে এবং খোলা আকাশের নিচে। আমি একটু আগেই বলেছি যে আজকালকার লন্ডন শহরের সাথে 1800 শতকের বা 1802 সালের লন্ডন শহরের কোনো তুলনাই হয় না। আজকালকার লন্ডন শহরের মতন তখনকার দিনের লন্ডন শহরে অত স্কাই স্ক্র্যাপার ছিল না, অত বিল্ডিংস, অত বাড়ি ঘর ছিল না। ফলে লন্ডন শহরটি কিন্তু যখন ওপর থেকে দেখা হতো, তখন লন্ডন শহরের গণ্ডিটা বা পেরিমিটারটা কিন্তু অতটাও বড় ছিল না। লন্ডন শহরের গণ্ডিকে পেরিয়ে গেলে কিন্তু নেচার বা প্রাকৃতিক প্রান্তর কিন্তু দেখা যেত। তো কবি কল্পনা করছেন যে পুরো এরিয়াটাকে, যেহেতু তিনি ব্রিজের ওপর থেকে দেখছেন, যে পুরো প্রান্তরের ওপরে লন্ডন শহরটি যেন শুয়ে রয়েছে। ওকে, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। পুরো শহরটি অত্যন্ত উজ্জ্বল লাগছে দেখতে। পুরো শহরটি ঝকমক করছে আলোয়, সূর্যের আলোয়। কারণ কখন না, ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াবিহীন বাতাসে। অর্থাৎ আগেই বললাম যে শহরটি এখনো ঘুমন্ত, সবে ভোর হয়েছে। শহরের প্রাত্যহিক কর্মচঞ্চলতা, হাসল অ্যান্ড বাসল অ্যান্ড হারি এখনো পর্যন্ত শুরু হয়নি। ফলে কোনো রকম কলকারখানা, যানবাহনের ধোঁয়াও এই মুহূর্তে নেই। বাতাস স্বচ্ছ, বাতাসে কুয়াশাও নেই। সূর্যের প্রখর রশ্মিতে, সূর্যের প্রথম ছটায় সব কিছুকে তাই অত্যন্ত ব্রাইট, অত্যন্ত গ্লিটারিং, চকমকে ঝকমকে দেখতে লাগছে কবির কাছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল। কবি বলছেন, আবার হাইপারবল ইউজ করে বলছেন যে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। এর আগে কিন্তু সূর্য এত সুন্দরভাবে প্লাবিত করে দেয়নি ভ্যালি, রক অর হিল, কোনো উপত্যকা বা কোনো পাহাড় বা কোনো পাথরকে। অর্থাৎ কবি কল্পনা করছেন যে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথম সূর্য তার প্রথম ছটায়, তার প্রথম রশ্মিতে এর থেকে ভালো করে প্লাবিত আর কোনো ন্যাচারাল কোনো জায়গাকে কিন্তু সে উদ্ভাসিত করে তোলেনি। এটাও কিন্তু একটা হাইপারবোলিক স্টেটমেন্ট। অর্থাৎ এখানেও আমরা সহজেই কল্পনা করতে পারি যে সূর্যের ছটা বা সূর্যের রশ্মি হয়তো লন্ডন শহরটিকেই এত সুন্দরভাবে প্লাবিত করছে। এই সূর্যের রশ্মি কি আর কোথাও কোনো দিন কোনো উপত্যকা অঞ্চলকে প্লাবিত করতে পারেনি? না, একেবারেই তা নয়। এখানেও কবির হাইপারবল ইউজ করছেন ইন অর্ডার টু এক্সপ্রেস হাউ মুভড হি ওয়াজ, হাউ টাচড হি ওয়াজ বাই দ্য বিউটি অফ দিস সিটি লন্ডন। Never saw I, never felt a calm so deep, near any apostrophe ear, অর্থাৎ নেভার, এটিও একটি পোয়েটিক ইউজ। কবি বলছেন
নেভার স আই, এর আগে আমি কোনো দিন দেখিনি, নেভার ফেল্ট, কোনো দিন অনুভব করিনি, আ কাম সো ডিপ, এতটা প্রশান্তি যেটি কিনা এতটা গভীর। অর্থাৎ কবি বলতে চাইছেন আবার একটি হাইপারবোলিক স্টেটমেন্ট ইউজ করে যে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ হি ওয়াজ ফিলিং ভেরি কাম, ভেরি ট্র্যাঙ্কুয়েল। এতটা প্রশান্তি, এতটা নিবিড় প্রশান্তি তিনি এর আগে কোনো দিন অনুভব করেননি, যে প্রশান্তি তিনি আজকে অনুভব করছেন এই লন্ডন শহরের দৃশ্যটি দেখে। তাহলে মনে আছে আজকে আমাদের ক্লাসের প্রথমে আমরা প্যানথেইজম নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্যানথেইজম হচ্ছে একটা ডক্ট্রিন বা একটা থিওরি, যে থিওরি আমাদেরকে বলে যে প্রকৃতির প্রত্যেকটা বস্তুর পেছনে ঐশ্বরিক সত্তা বর্তমান, এবং একজন ব্যক্তি তখনই মানসিক শান্তি বা প্রশান্তি লাভ করতে পারবে যদি সে প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করে, প্রকৃতির সৌন্দর্যের প্রতি নিজেকে সমর্পণ করে। তাহলে আজকেও কবি বলছেন যে তিনি ভীষণভাবে মানসিক প্রশান্তি অনুভব করছেন। অ্যাট দ্য সেম টাইম একটু আগেই আমরা দেখেছি যে লন্ডন শহরটি সরাসরিভাবে কোনো প্রাকৃতিক অবজেক্টদের নিয়ে তৈরি না হলেও কবি কিন্তু লন্ডন শহরটিকে প্রকৃতিরই একটি অংশ হিসেবে কল্পনা করছেন। সেই কারণেই তিনি বলেছেন যে একটা প্রান্তরের মধ্যে খোলা আকাশের নিচেই লন্ডন শহরটি রয়েছে। অর্থাৎ লন্ডন শহরটি প্রকৃতি থেকে ডিট্যাচড নয়, ইটস কবির ইমাজিনেশন অনুযায়ী এই সিটি লন্ডন কিন্তু প্রকৃতিরই একটি অংশ বিশেষ। তাহলে সেই হিসেবে লন্ডন শহরটিকেও আমরা প্রকৃতির একটি অবজেক্ট হিসেবে কল্পনা করতে পারি, এবং সেই প্রকৃতির অপার সৌন্দর্য দেখে কবি কিন্তু প্যানথেইজম থিওরি অনুযায়ী নিজের মানসিক শান্তি বা প্রশান্তি অনুভব করছেন। তাহলে এখানেও কিন্তু আমরা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের মধ্যে প্যানথেইজম এর উপস্থিতি বা তার থিওরি বা ফিলোসফির অস্তিত্ব আমরা পেলাম। দ্য রিভার গ্লাইডেথ at his own sweet will. The river, আমরা ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে রয়েছি, ওয়েস্টমিনিস্টার ব্রিজের নিচে রয়েছে টেমস রিভার, লন্ডনের বিখ্যাত টেমস রিভার। কবি ব্রিজের ওপর থেকে দেখছেন দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, যে সেই নদীটি তার নিজের মিষ্টি ইচ্ছা অনুযায়ী প্রবাহিত হচ্ছে। এখানেও নদীটিকে কবি পার্সনিফাই করেছেন, কারণ নদীর জন্য তিনি প্রোনাউন হিসেবে ইউজ করেছেন হিজ কথাটি। হিজটা জেনারেলি পার্সোনাল প্রোনাউন, আমরা কোনো ব্যক্তিকে বোঝানোর জন্য হিজ বা হার কথাটি ব্যবহার করে থাকি। কবি এখানে টেমস নদীকে বোঝানোর জন্য প্রোনাউন হিসেবে হিজ ব্যবহার করেছেন। তাতে বোঝা যাচ্ছে বা তাতে বোঝানোর জন্য যে তিনি টেমস নদীটিকেও কিন্তু পার্সনিফাই করেছেন। তাহলে নদীটির ভূমিকা কি না, নদী এই সময়, ভোরের এই সময় নিজের ইচ্ছা মতন, নিজের মর্জি মতন প্রবাহিত হচ্ছে ধীরে ধীরে। তার কারণ নদীর বুকে এখনো পর্যন্ত সেই নৌকা বা জাহাজের অবতারণা হয়নি, যার কারণে নদীর প্রবাহমানতার বিঘ্ন ঘটতে পারে। স্বাভাবিক কর্মচঞ্চলতা একটি শহরের এখনো শুরু হয়নি। ডিয়ার গড, কবি এই অপরূপ সৌন্দর্য দেখে ঈশ্বরকে স্মরণ করে বলছেন যে ডিয়ার গড, দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ, লন্ডন শহরের প্রত্যেকটা বাড়িকে দেখে মনে হচ্ছে ঘুমন্ত। তাহলে এখানেও আমরা বলতে পারি যে সামহাও কবি এখানেও পার্সনিফাই করেছেন। তার কারণ হাউজেস, বাড়ি ঘর, এগুলি কিন্তু ঘুমন্ত হতে পারে না, এগুলি ইনঅ্যানিমেট অবজেক্ট। কবি বেসিক্যালি বাড়িঘর বলতে বোঝাতে চেয়েছেন লন্ডন শহরের প্রত্যেকটা বাড়ির বাসিন্দাদেরকে, প্রত্যেকটা মানুষ, শহরের অধিবাসীরা, ডুয়েলার্সরা এখনো ঘুমন্ত। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং এই পরিসময়ে বা এই পরিপ্রেক্ষিতে এই বিশাল হৃদয়টি নিথরভাবে শুয়ে রয়েছে। এখানে হৃদয় বলতে কবি কাকে বোঝালেন না, লন্ডন শহরটিকে বোঝালেন। কিসের হৃদয় না, আমি আগেই বলেছি, তোমরা কল্পনা করে নাও যে লন্ডন শহরটি ধরো একটা সেন্টারে রয়েছে এবং তার চারপাশে ধরো সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা। তাহলে সেই বিশাল অঞ্চলের কেন্দ্রস্থলে রয়েছে লন্ডন শহরটি। সেই জন্য একটা মানব শরীরে যেমন হৃদয় তার কেন্দ্রস্থলে থাকে, কবি এই পুরো ন্যাচারাল যে সিচুয়েশনটা বা ন্যাচারাল যে এরিয়াটা, তার ঠিক কেন্দ্রস্থলে যেহেতু লন্ডন শহর রয়েছে এবং সেটি যেহেতু এক বিশাল বড় শহর, তাই লন্ডন শহরটিকে উদ্দেশ্য করে তিনি বলছেন মাইটি হার্ট ইজ লাইং স্টিল, নিথরভাবে সে শুয়ে রয়েছে। তাহলে এই হলো আমাদের আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তাহলে আমরা কি কি দেখলাম
না যদি সামারি করতে হয় কবিতাটার, যে আমরা দেখলাম কি না বেসিক্যালি লন্ডন শহরের একটি বর্ণনা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অত্যন্ত ইমোশনালভাবে, অত্যন্ত ডেসক্রিপটিভ ওয়েতে দিয়েছেন আমাদেরকে। তিনি ইউজ করেছেন বেশ কিছু রেটোরিক্যাল ডিভাইসেস, যাদের মধ্যে হাইপারবোল এবং পার্সোনিফিকেশন অন্যতম, তাই তো? তো আমার মনে হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছাত্রছাত্রীদের কাছে খুব প্রিয় হওয়া উচিত, এবং আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে ব্যক্তিগতভাবে খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি মনে করি। তার কারণ জেনারেলি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতা থেকে খুব বেশি ভ্যারিয়েশনের কোশ্চেন আসে না। তোমরাও তোমাদের ক্লাস ইলেভেনের পরীক্ষার জন্য বা অ্যানুয়াল পরীক্ষার জন্য যদি শুধুমাত্র এখান থেকে দুটি কোশ্চেন করে নাও, তাহলেই তোমাদের পক্ষে সাফিসিয়েন্ট হবে ক্লাস ইলেভেনের পেপার্স বা আপার ওয়েস্টমিনিস্টার ব্রিজের আনসার লেখবার জন্য। আই সাজেস্ট তোমরা এই কবিতাটি একটি সাবস্টেন্স পারলে করে নেবে, অর্থাৎ বিষয়বস্তু বা সারসংক্ষেপ, এবং 2 নম্বর কোশ্চেনটি হবে যে হাউ ডিড ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য বিউটি অফ দি সিটি লন্ডন, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ লন্ডন শহরের সৌন্দর্যটিকে কিভাবে বর্ণনা করেছেন। এখানেও বেসিক্যালি আমাকে সাবস্ট্যান্সই লিখতে হবে আমাদেরকে, তবে তার সাথে যদি আমরা একটু রেটোরিক্যাল যে ডিভাইসগুলি ইউজ হয়েছে কবিতায় সেগুলি সম্পর্কে একটু বলে দিই, তাহলেই আমাদের আনসারটা খুব ভালো স্কোর করবার জন্য এনাফ হবে। তো আশা করি আজকে আমার এই এক্সপ্ল্যানেশন, আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমরা ওয়েস্টমিনিস্টার ব্রিজ সম্পর্কে কবিতাটি বুঝতে পেরেছো ভালো করে। যদি তাও কিছু ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে কোশ্চেন করো। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটু ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো নিজের বন্ধুবান্ধবদের মধ্যে, আর চ্যানেলটিকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটা গ্রো করতে পারবে না। সামান্য একটু সাবস্ক্রাইব করলেই হবে। একটা সাবস্ক্রাইব করলে তোমাদের খুব একটা প্রবলেম হবে না, বাট আমি নিজে পার্সোনালি খুব ভীষণভাবে মোটিভেটেড হব যাতে আমি তোমাদের কাছে আরও এরকম ধরনের ভিডিওস আনতে পারি। আর তোমরা বেল আইকনটাকে প্রেস করে রেখো সাবস্ক্রাইব বাটনের পাশেই, যাতে ইন ফিউচার যখন এই চ্যানেলে কোনো ভিডিও আপডেটেড হবে বা আপলোড হবে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে নো মোর টুডে, আজকে এই পর্যন্তই রইল। In the meantime, তোমরা ভালো থেকো, keep watching English tutorials, keep learning, and thank you so much for your precious time. Thank you.